প্রতিদিনের মতো ইতি আজও স্কুলে গিয়ে প্রথম বেঞ্চে বসলো। তখনই ওর বান্ধবী বলল, এই ইতি, জানিস আজ স্কুলে একটা নতুন স্যার এসেছে। ও, তুই জানিস স্যারটা কত হ্যান্ডসাম দেখতে? তুই দেখলে তাকিয়েই থাকবি। আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে। তা দিয়ে আমি কি করব? পড়ায় ভালো নাকি সেটা আসল। ইস, আসবে একটু পর, গণিত ক্লাস নিবে, তখনই দেখিস। হুম, যা বোন, এখন নিজের জায়গায় গিয়ে বস। স্যারটা ক্লাসে ঢুকলো। একটা মেয়ের অবস্থা তো মনে হয় একদম খারাপ। দাঁড়িয়েছে যে বসার নাম নেই, তাকিয়েই আছে। স্যার যখন বলল বসো, একমাত্র ইতি বসে পড়লো, আর বাকি সবাই দাঁড়িয়েই আছে। তখনই স্যারটা আবার বলল, বসো সবাই। তারপর সবাই বসে পড়লো। তখনই সীমান্ত বলল, আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে আমরা পরিচয় হয়ে নেই। আমি সীমান্ত আহমেদ, আজ থেকে তোমাদের গণিত ক্লাস নেব। তো এবার রোল 1 থেকে নিজে নিজে ওঠো আর নিজের পরিচয় দাও। বলতেই ইতি দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তুমি বলো। আমার নাম ইতি। খুব সুন্দর নাম। এত তোতলাচ্ছিলে কেন? পাশ থেকে ওর বান্ধবী প্রিয়া বলে উঠল, স্যার ও এমনই, খুব ভয় পাই। এখানে ভয় পাওয়ার কিছু নেই। তারপর একজন করে নিজের পরিচয় দিল। এরপর সীমান্ত বলল, এই ক্লাসে গণিতে সবচেয়ে ভালো কে? সবাই ইতির নাম বলল। সীমান্ত ওকে আবার দাঁড় করালো। আচ্ছা, তুমি গণিতে ভালো আর খারাপ কোনো বিষয়ে? ইংলিশ। মন দিয়ে পড়ো, ভালো করতে পারবে। ওকে, তাহলে এবার ক্লাস শুরু করা যাক। ক্লাস শেষ হলো। টিফিন টাইমে ইতি আর ওর বান্ধবী প্রিয়া বসে বসে কথা বলছে। তখনই ওর বান্ধবী বলে উঠল, কিরে সীমান্ত স্যার শুধু তোর সাথে অমনভাবে কথা বললো কেন? কি? আমার সাথে উল্টাপাল্টা কথা বললো কেন? মানে উল্টাপাল্টা কথা বলবি না। ইস, আমার তো মনে হয়। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বলেই ওর পেছনে দৌড়ানো শুরু করলো। প্রিয়া সামনে জোরে জোরে দৌড়াচ্ছে, ইতি প্রিয়ার পেছনে, আর পাশ দিয়ে সীমান্ত যাচ্ছে। তখনই ইতি নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে লাগলো। তখনই সীমান্ত ইতিকে ধরে ফেললো। ইতি উঠে মাথা নিচু করে রাখলো। এইভাবে দৌড়াচ্ছিলে কেন? এখনই পড়ে পায়ে হাতে ব্যথা পেতে। সরি স্যার। ওকে। সীমান্ত চলে গেল। কিছুদিন পর ওদের পরীক্ষা হলো। আজ সবাইকে ওদের খাতা দেওয়া হলো। ক্লাস টিচার সহ ওখানে সীমান্ত উপস্থিত ছিল। সব খাতা শেষে যখন ইংলিশ খাতা দিতে যাবে, তখনই ইংলিশ টিচার ইতিকে অনেক বকা দিল। ইতি শুধু মাথা নিচু করে কথা শুনছিল। সীমান্ত ব্যাপারটা দেখলো। ছুটির সময় ইতি একটা গাছের নিচে বসে আছে। সীমান্ত যাওয়ার সময় ওকে দেখে ওর কাছে গেল, গিয়ে বলল, ইংলিশ খাতায় কি কম নাম্বার এসেছে যার জন্য টিচার বকলো? স্যার, আমি চেষ্টা করি কিন্তু পারি না ইংলিশে। আলাদা করে ইংলিশ টিচার রাখো। স্কুলের বেতন দিয়েই পারে না বাবা মা, আর আলাদা টিচারের বেতন দেবে কিভাবে? আমি তো তেমন ইংলিশে মাস্টার না। তুমি বরং আমার ছোট ভাইয়ের কাছে পড়তে পারো। কিন্তু স্যার বেতন। চুপ করো, এত কিছু বুঝতে হবে না তোমাকে। আজ বিকেলে রেডি হয়ে স্কুলে চলে এসো। আমি এসে তোমাকে নিয়ে যাব, আজ চিনিয়ে দেব, তারপর থেকে তুমি একাই যাবে। ইতি কথা অনুযায়ী রেডি হয়ে বসে আছে। সীমান্ত এসে ওকে ওদের বাড়িতে নিয়ে গেল। কলিং বেল দিতেই সীমান্তর মা এসে দরজা খুলল। এত দেরি হলো কেন? সীমান্তর মার চোখে পড়ল ইতির ওপর। তোমার নামই কি ইতি? জি ম্যাডাম। ভেতরে আসো। ইতি ভিতরে ঢুকেই দেখে হেডমাস্টার সোফায় বসে বসে পেপার পড়ছে। ইতি তো ওনাকে দেখে একদম চুপ হয়ে গেছে। আরে ইতি, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না স্যার। ওকে তোদের রুমে নিয়ে যা। চলো। সীমান্ত ইতিকে একটা রুমে নিয়ে গেল। ইতিকে পাশে সোফায় বসিয়ে বলল, তুমি একটু বসো, আমি আসছি। সীমান্ত চলে গেল। ইতি বসে বসে রুমটাকে দেখছে। তখনই ওয়াশরুমের দরজাটা খোলার আওয়াজ আসলো। ইতি শব্দটাকে অনুসরণ করে তাকালো। দেখে একটা ছেলে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আরে কে তুমি, এখানে কি করো? ইতি কিছু না বলেই চুপ হয়ে চোখ বন্ধ করে বসে আছে।
তোমাকে কিছু বলছি। তখনই রুমে সীমান্ত এসে বলল, কি হয়েছে এখানে? ভাইয়া ওকে। ওই ইতি, ওকে তুই পড়াবি? ও সরি, তুমি বললেই তো হতো, কিন্তু তুমি চোখ বন্ধ করে রেখেছো কেন? তুই নিজের দিকে তাকিয়েছিস? কি অবস্থা তোর? প্রান্ত সীমান্তের কথা শুনে নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা তোয়ালে পড়ে আছে। শুধু প্রান্ত নিজের দিকে তাকিয়ে বলে উঠল, ও নো। বলেই ওয়াশরুমে আবার দৌড় দিল। সীমান্ত হাসতে হাসতে বলল, ও একটু এমনই, তুমি কিছু মনে করো না। ওই তোমাকে পড়াবে আমার ছোট ভাই। আমি কিছু মনে করি নাই। ওকে, এই নাও, কিছু খেয়ে নাও। সীমান্ত চলে গেল। প্রান্ত বের হয়ে এসে ওর পাশে বসলো আর বলল, আচ্ছা শোনো, আমি তোমাকে ইংলিশ পড়াবো। আমি প্রান্ত আহমেদ। হুম। দেখো, এটা ভাবো কিছুক্ষণ। আগে তুমি যা দেখেছো তা তুমি কিছু দেখোনি, ওকে? প্রান্তর মুখে এমন কথা শুনে ইতি খিলখিল করে হেসে দিল। প্লিজ হেসো না। ওকে। তোমার হাসিটা কিন্তু বেশ মিষ্টি। কি? কিছু না তো, বই বের করো। প্রান্ত ইতিকে লেখা দিয়ে ইতির দিকে তাকিয়ে আছে। ইতি লিখছে আর প্রান্ত বসে ইতির দিকে তাকিয়ে আছে। তখনই প্রান্তর মা প্রান্তের জন্য চা নিয়ে আসলো। এসে দেখে প্রান্ত ইতির দিকে তাকিয়ে আছে। ওর মা প্রান্তর এমন কাণ্ড দেখে এসে কয়েকটা কাশি দিল। প্রান্ত ওর মাকে দেখে বলল, আরে আম্মু, তুমি কখন আসলা? এই তো একটু আগেই। এই নাও চা। চা কেন? আমি তো কফি খাই। বাবা, কফি শেষ হয়ে গেছে, আনতে হবে। ওকে দাও। প্রান্তের মা ইতিকে বলল, ও ভালো করে পড়াচ্ছে তো তোমাকে? ইতিকে এমন হঠাৎ প্রশ্ন করায় ইতি খানিকটা ঘাবড়ে গিয়ে বলল। জি 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 বলুন। প্রান্তের মা ইতির এমন ভয় পাওয়া দেখে হেসে বলল, আরে ভয় পাচ্ছ কেন? কই না তো। ঠিক করে পড়ো। পড়া শেষ হলে আমার রুমে এসে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে। প্রান্ত পড়া শেষ করলো। তোমার পড়া শেষ আজকের জন্য। যা আজকে পড়িয়েছি কালও তাই থাকবে। ঠিক আছে। ওকে, এবার তুমি যাও আর রুম থেকে বের হয়ে পাশের রুমটা আম্মুর। ঠিক আছে। ইতি প্রান্তর রুম থেকে ওর আম্মুর রুমে গেল। প্রান্তের মা ইতিকে দেখে বলল, এসো এসো। জি। তোমার পরিবারে কে কে আছে? সীমান্ত তোমার কথা বলেছিল, কিন্তু সীমান্ত বেশি কিছু জানে না তোমার সম্পর্কে। বলো, তোমার পরিবারে কে কে আছে? আমি, আব্বু আর আম্মু। তোমার আব্বু কি করে? আব্বু কিছু করে না, আব্বু অসুস্থ। একটা সরকারি চাকরি করত, কিন্তু একদিন রোড অ্যাক্সিডেন্ট করলো। তারপর থেকে পরিবারের অভাব শুরু হলো। মা আমাদের এলাকায় একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা। এখন মা যা আয় করে তা দিয়ে সংসার চলে, বাড়ি ভাড়া, আব্বুর ওষুধের খরচ, আমার স্কুলের খরচ। ও, ওকে, কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আর তুমি এখন বাসায় একা কিভাবে যাবে? সন্ধ্যা হয়ে গেছে। আমি যেতে পারবো। একদম না, দাঁড়াও, আমি প্রান্তকে ডাকছি। প্রান্তের মা প্রান্তকে ডাকলো। প্রান্ত ওখানে পৌঁছে বলল, বলো আম্মু। ওকে তুই ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, ওর একা যাওয়া সেফ হবে না। প্রান্ত এই কথা শুনে মনে মনে মহা খুশি। ওকে ইতি, তুমি একটু বসো, আমি আসছি। কিছুক্ষণ পর প্রান্ত এসে ইতিকে নিয়ে নিচে নামলো। প্রান্ত ইতিকে বলল, তুমি বাইকে ওঠো। কি? বাইকে? কেন? আমার ভয় করে। প্রান্ত একটু মৃদু হেসে বলল। আমি আসি তো। প্রান্তর মুখে এমন কথা শুনে ইতি খানিকক্ষণ নীরবভাবে প্রান্তর দিকে তাকিয়ে রইল। তখনই ওইখানে সীমান্ত মোবাইল কানে ধরে কথা বলতে বলতে আসছে। সীমান্তকে দেখে প্রান্ত বলল, আরে ভাইয়া তুমি? তোরা কোথায় যাচ্ছিস? আম্মু বলল ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। আজ অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, যা ওকে ভালো মতো পৌঁছে দিয়ে আসিস। প্রান্ত একটু মজা করে বলল, কার সাথে কথা বলছো ভাইয়া? কার সাথে বলবো, ওই আর কি। ভাবির সাথে নাকি? আমাকে আর বিরক্ত করিস না, যা তুই। ওকে ইতি, ঠিক মতো বসো। প্রান্ত বাইক চালাচ্ছে আর ইতি পেছনে বসে আছে। খুব ভয় পাচ্ছে। বাইকের ব্রেক বাড়াতেই ইতি প্রান্তের শার্ট খামচে ধরল।
প্রান্ত বাইক থামিয়ে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আপনি একটু ধীরে চালিয়েন প্লিজ। ওকে। প্রান্ত বাইক চালাতে চালাতে বলল, জানো ভাইয়া কার সাথে কথা বলছিল? না, জানি না। ভাইয়ার অবু বউয়ের সাথে। ভাইয়া আর সিনথিয়ার সম্পর্ক 2 বছরের। সিনথিয়া হলো আমার সাথেই পড়ে, আমার বান্ধবী ছিল। ও একদিন আমার সাথে বাসায় এসেছিল। বাস আমার ভাই দেখে ফিদা। ফাইনালি ওনাদের বিয়ে হবে। ও খুব ভালো। হুম। এখান থেকে কোন দিকে যাবে? এখান থেকে বা পাশে যান। প্রান্ত ইতিকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিল। ইতি চলে যেতে লাগলো। তখনই প্রান্ত পিছন থেকে বলল, শোনো, বলেন। এখানে নিয়ে আসলাম, বাড়িতে যেতে বলবা না? একটু হেসে বলল, আসুন না। না থাক না, অন্য কোনো দিন। কাল 4টায় চলে যেও। আমি আজ আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে ইতি বাড়ির দিকে যাচ্ছে। ইতির মনের মাঝে কেমন একটা অনুভূতি কাজ করলো। ইতি পেছনে ঘুরে তাকিয়ে দেখে প্রান্ত বাইকে উঠছে। ইতি আবার সামনের দিকে তাকিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আর অন্যদিকে প্রান্ত বাইকে উঠে ইতির দিকে তাকালো। দেখছে ইতির সামনে হাঁটছে। প্রান্ত মনে মনে বলছে, কেমন যেন লাগছে। এ কেমন অনুভূতি? ভেবে প্রান্ত একটু মুচকি হেসে চলে গেল। ইতি ঘরে এসে বসলো। তখনই ওর মা এসে বলল, কি রে, আজ কি হলো বল? খুব ভালো পড়ায় আম্মু। তাই? কি নাম তোর স্যারের? প্রান্ত আহমেদ, সীমান্ত স্যারের ছোট ভাই। ওনার আম্মু খুব ভালো, জানো, আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছে। এটা তো খুব ভালো কথা। ওনারা এমন একটা সময় সাহায্য করেছে যে ওনাদের কাছে ঋণী হয়ে গেলাম। মা, তোর সামনে এসএসসি পরীক্ষা, ভালো মতো পড়িস। তোর তো বাকি বিষয়গুলোতে সবসময় ভালো হয়, শুধু ইংলিশেই সমস্যা হতো। এখন যদি তোর জন্য আলাদা করে টিচার রাখতাম তাহলে অনেক টাকা লাগতো। তোর 2 জন স্যারকে একদিন বাসায় নিয়ে আসিস। আজ এসেছিল তো, আমাকে পৌঁছে দিয়ে গেল। তুই ওনাকে ভিতরে আসতে বলবি না? বোকামি। কবে জ্ঞান হবে তোর? আম্মু, উনি বলেছে পরে একদিন আসবে। তো উনি তোকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে? ওনার মা বলল অনেক দেরি হয়ে গেছে, এখন আমার একা যাওয়া সেফ হবে না, তাই আমাকে পৌঁছে দিয়ে গেল। খুব ভালো মানুষ তো ওনারা। যা গিয়ে ফ্রেশ হয়ে আমাকে রান্না সাহায্য কর। ঠিক আছে। আমি তোর আব্বুকে দেখে আসি। অন্যদিকে প্রান্ত, সীমান্ত আর ওদের বাবা বসে আছে। তখন প্রান্তর মা বলল, সীমান্ত, কাল আমরা মার্কেটে যাব সিনথিয়ার জন্য জিনিসপত্র কিনতে। আমি সময় বের করে বলবো তোমাকে। হুম। আব্বু, তুমি লিস্ট করেছো কাদের কাদের ইনভাইটেশন কার্ড দেবে? করছি। তখনই প্রান্ত দুষ্টুমি করে বলল, ভাইয়া তুমি তো মহা খুশি, সিনথিয়ার সাথে বিয়ে হচ্ছে। মনে মনে তো লাড্ডু ফুটছে তোমার। সীমান্ত প্রান্তের কিছুটা কাছে গিয়ে ধীরে ধীরে বলল, সামনে আম্মু আব্বু বসে আছে, তোর চোখে পড়ে না? তোর মাথায় আমি প্লেট ভাঙবো। আমি তো বলবই, তুমি তো সিনথিয়াকে পেয়ে মহা খুশি। সীমান্ত বসা থেকে উঠে বলল, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বলে সীমান্ত প্রান্তর পিছনে ছুটাছুটি শুরু করলো। আর ওদের বাবা মা ওদের দিকে তাকিয়ে হাসা শুরু করলো। কিছুক্ষণ পর প্রান্তর আম্মু বলল, আচ্ছা শোনো, আজ যে মেয়েটা আসলো ইতি, ওর ব্যাপারে তুমি কিছু জানো? হ্যাঁ, খুব ভালো মেয়ে, যেমন ভদ্র তেমন নম্র স্বভাবের। আমাদের স্কুলে ক্লাসে 6-এ ভর্তি হয়েছিল, প্রত্যেকবার ক্লাসে প্রথম হয়েছে। কিন্তু তুমি ওর কথা এত জিজ্ঞেস করছো কেন? তেমন কিছু না। অন্যদিকে ইতি বিছানায় শুয়ে শুয়ে প্রান্তের কথা ভাবছে। প্রান্তের কথা ভাবতেই ইতির মুখে হাসি খেলা করে উঠল। ইস, এত কেন ভাবছি? এত ভাবা ঠিক, ঘুমিয়ে পড়ি, নইলে কাল স্কুলে যাব কিভাবে? বলেই ইতি ঘুমিয়ে পড়ল। আর অন্যদিকে প্রান্ত বিছানায় এপাশ ওপাশ হচ্ছে, কিন্তু ওর ঘুম আসছে না। প্রান্ত উঠে বারান্দায় গেল। বাইরের পরিবেশটা একদম শান্ত, ঠান্ডা হাওয়া বইছে। আকাশে চাঁদটা অল্প কিছু মেঘের পেছনে লুকিয়ে আছে।
প্রান্ত এদিক ওদিক তাকাতে তাকাতে প্রান্তর নজর পড়ল ওর পাশের বারান্দায়। ওখানে সীমান্ত দাঁড়িয়ে আছে। প্রান্ত সীমান্তর কাছে গিয়ে বলল, তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না। তুই জেগে আছিস কেন? আমারও ঘুম আসছিল না। তখনই সীমান্ত দুষ্টুমির ছলে বলল, ইতির কথা ভাবছিলি? হ্যাঁ। প্রান্তের খেয়াল হতে প্রান্ত বলে উঠল, আরে কি বলো তুমি? হয়েছে, আর আমার কাছ থেকে লুকাতে হবে না। তোর বড় ভাই আমি। তোকে দেখলে এইটুকু তো আমি বলতে পারি। তাহলে তুমি বুঝে গেছো? হুম। শোন, এখন ওকে এই বিষয়ে কিছু বলিস না। সামনে ওর পরীক্ষা। তাছাড়া ও এখনো অনেক ছোট। জানি। সময় হলে আমি তোকে সাহায্য করব। রিয়ালি? হুম। চল, আজ একসাথে শোবো। চলো। ইতি পরের দিন প্রান্তর বাসায় গিয়ে কলিং বেল দিল। তখনই প্রান্ত এসে দরজা খুলল। প্রান্ত ইতিকে দেখে দরজা আটকে দিল। ইতি অবাক হয়ে গেল। প্রান্ত আবার দরজা খুলে একটু মাথা বের করে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই প্রান্ত দরজা আটকে বলতে লাগলো, ইস, কি করব এখন? আমাকে দেখে নেই তো। তাড়াতাড়ি গিয়ে আগে শর্ট ট্রেনটা চেঞ্জ করে নিই। প্রান্ত প্যান্ট পরে যাওয়ার সময় আয়নার দিকে তাকিয়ে বলল, আমাকে ঠিক দেখাচ্ছে তো? চুলটা ঠিক করে নেই। ইস, কি যে দেখাচ্ছে আমাকে। বাহ প্রান্ত, তুই তো অনেক হ্যান্ডসাম। না, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। প্রান্ত গিয়ে দরজা খুলে বলল। এসো ভিতরে। ইতি ভিতরে ঢুকে বলল, বাড়িটা তো শান্ত কেন? ম্যাডাম নেই? আম্মু আর ভাইয়া মার্কেটে গিয়েছে। আর কাল যে একটা মেয়েকে দেখেছিলাম? তুমি টুম্পার কথা বলছো? ও আজ কাজে আসেনি। ও, তার মানে আপনি আর আমি একা? হুম। ওয়েট, তুমি কি ভয় পাচ্ছ নাকি? দেখো, তুমি আমার সাথে নিজেকে সেফ ভাবতে পারো। না না, তেমন কিছু না। তাহলে আসো, বসো, বই বের করো। পেজ নাম্বার 28 বের করো। প্রান্ত ইতিকে লেখা দিয়েছে। ইতি লেখাটা কমপ্লিট করে যেই প্রান্তকে দেখাতে যাবে, ইতি দেখলো প্রান্ত ঝিমাচ্ছে। ইতি প্রান্তের এমন ঝিমানো দেখে ইতি একটু হেসে প্রান্তকে ডাক দিল। স্যার, স্যার। বলো। শেষ হয়েছে। আসলে আমার খুব ঘুম পায় এই সময়। আম্মু বা টুম্পা থাকলে বলতাম কপি বানিয়ে দিতে। আপনি যদি বলেন আমি আপনাকে বানিয়ে দেই। তুমি পারো? আমি রান্নাও জানি, দেবো বানিয়ে। ওকে, না থাক, তোমার কষ্ট হবে। একদম না, আপনারা এমনি আমার জন্য অনেক করেছেন, এটা তো কিছু না। এই ঠিক আছে। ইতি কফি বানাতে কিচেনে গেল আর প্রান্ত বসে বসে অপেক্ষা করছে ইতির জন্য। ইতি একটু পর কফি নিয়ে প্রান্তের কাছে আসলো। এই নিন। তোমারটা কোথায়? আমি খাবো না, আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। প্রান্ত খেয়ে বলল, ওয়াও, খুব ভালো হয়েছে। তুমি তো দেখি যেমন কিউট দেখতে তেমন ভালো রান্নাও জানো। কি? কিছু না তো, কফি খেয়েছি। আমার আর ঘুম আসবে না। দেখি খাতাটা দাও। ইতির পড়া শেষ হলো। ইতি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো আর বলল, স্যার আমি আসছি। না গেলে হয় না? ইতি একটু অবাক হয়ে বলল, কি? না মানে, আমি একা তো, একা একা ভালো লাগে না। একটু পর অন্ধকার হয়ে যাবে, আমাকে যেতে হবে। তাও ঠিক, ওকে যাও। ইতি একটু হেসে বলল, আসি। প্রান্তও একটু হেসে বলল। ঠিক আছে। ইতি বের হয়ে গেল আর প্রান্ত দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার মন এমন কেন লাগে? ওকে দেখলে মুখে নিচ থেকেই হাসি চলে আসে। যতক্ষণ সাথে থাকে মন চায় সময়টাকে ওখানেই থামিয়ে দেই। ওই সময় যেন আর শেষই হয় না। এ কেমন অনুভূতি? ইতি নিজের বাসায় গিয়ে পড়ার টেবিলে বসলো। পড়তে বসলো, তখনই ওর মা চিৎকারের আওয়াজ শুনে ইতি ওর বাবা মার রুমে গেল। কি হয়েছে আম্মু? ইতির মা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর আব্বু কেমন যেন করছে। ইতি ভয় পেয়ে গেল। ইতি ওর বাবার কাছে গিয়ে বলল, আব্বু আব্বু কি হয়েছে তোমার? এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ইতি আর ইতির আম্মু
ইতির বাবাকে হসপিটালে নিয়ে গেল। ইতি আর ওর আম্মু কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। আম্মু ওখানে বসো। কি হলো তোর আব্বুর? কিছুক্ষণ আগেও তো মানুষটা ভালো ছিল। আম্মু প্লিজ কান্না করো না, আব্বু ঠিক হয়ে যাবে। তখনই ইতির নাম ধরে কেউ ডাকলো। ইতি পিছনে ঘুরে দেখে সীমান্ত আর তার মা। ইতি, তুমি এখানে কি করো? হ্যাঁ, এখানে কি করছো? আব্বু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই আব্বুকে নিয়ে এখানে এসেছি। এখন কেমন আছেন? জানি না, ডাক্তার এখনো কিছু বলেনি। উনি কে? আমার আম্মু উনি সীমান্ত স্যার, আর উনি হলেন ওনার আম্মু। ইতির আম্মু বর্ষা থেকে দাঁড়িয়ে পড়লো আর বলল, ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি, চিন্তা করবেন না, আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। এর মাঝেই ডাক্তার বের হলো কেবিন থেকে। ডাক্তার এসে বলল, এখন ইতির বাবার অবস্থা ভালো। ইতির মা খুশি হয়ে গেল। কেবিনে ইতির মা আর সীমান্তের মা গেল। ইতি বাইরে দাঁড়িয়ে আছে। তখনই সীমান্ত ইতিকে বলল, আরে, এখনো মুখে হাসি নেই কেন? উনি এখন ভালো আছে আগের থেকে। হাসো, না হাসলে তোমাকে ভালো লাগে না। সীমান্তর কথা শুনে ইতি একটু হেসে দিল। এই তো লক্ষ্মী মেয়ে। আব্বু প্রায় সময় এভাবে অসুস্থ হয়ে পড়ে। মন খারাপ করো না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আপনারা এখানে? আম্মুর ডায়াবেটিস চেক করতে এসেছিলাম। ও, রাতের বেলা প্রান্ত সীমান্তর জিনিসপত্র দেখছে যে আজ কি কি কিনেছে। ভাইয়া, বিয়ের শাড়িটা লাল হয়, এটা সাদা কেন? লাল রং সিনথিয়ার পছন্দ না, ওর সাদা রং পছন্দ, তাই সাদা শাড়ি কিনেছি। ওরে ভালোবাসা দেখলে লোভ লাগে। বলে প্রান্ত আর সীমান্ত হাসা শুরু করলো। তখনই সীমান্ত বলল, আজ হাসপাতালে ইতির সাথে দেখা হয়েছিল। কি? ও এখানে কি করেছিল? ওর বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তাই হাসপাতালে নিয়ে এসেছিল। ওর মাকেও আজ দেখলাম। ইতির মনটা খুব খারাপ ছিল। কি এখন ঠিক আছে তো ওর বাবা? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, হুম। ইতির মন কি খুব বেশি খারাপ ছিল? সীমান্ত একটু হেসে বলল, আরে আমার ভাই, চিন্তা করিস না, ও এখন ঠিক আছে। কাল আসলে ওকে জিজ্ঞেস করিস ওর মন ভালো নাকি খারাপ। খারাপ থাকলে? তুই ওর মন ভালো করে দিবি। পরের দিন স্কুলে ইতি সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামছে আর সীমান্ত নিচ থেকে ওপরে উঠছিল। তখনই দুজন না দেখেই ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে যায়। আরে, তুমি কি অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো নাকি? ইতি তো ভয় পেয়ে গিয়ে বলল, সরি স্যার, আমি তাড়াতাড়ি নামতে গিয়ে না দেখে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। ওকে ওকে, আই এম সরি। এখানে আমারও দোষ ছিল, আমিও তাড়াতাড়ি উঠতে গিয়ে তোমার সাথে ধাক্কা লেগে গেছে। তো তোমার আব্বু ভালো আছেন তো? জি স্যার, এখন ভালো আছে। খুব ভালো। ওকে যাও ক্লাসে, একটু পর ক্লাস শুরু হবে। ওকে স্যার। বিকেলে ইতি প্রান্তর বাড়িতে গেল। গিয়ে কলিং বেল দিতেই প্রান্তর মা এসে দরজা খুলল। আরে ইতি, আসো। তোমার আব্বুর শরীর কেমন এখন? জি, এখন বেশ ভালো। খুব ভালো। পান্ত ওর রুমে আছে, যাও। ঠিক আছে। ইতি প্রান্তর রুমের দরজার সামনে যেতেই ইতি ভিতরে ঢুকতে গিয়েও ঢুকলো না। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। রুমে প্রান্ত আর সীমান্ত বলছে, তুই কখন থেকে শুরু করেছিস? ফাইজলামি বন্ধ কর, আমি আর হাসতে পারবো না। ওকে, আর একটু মজা করব। ভাবো তুমি সিনথিয়া আর আমি সীমান্ত। কি? কেন? ভাবো, আজ আমাদের বাসরাত, মানে তোমার আর সিনথিয়ার। এখন কি করব? বাসরাতে তোমরা যেভাবে কথা বলবে, এখন আমি সীমান্ত, আমি বলা শুরু করলাম, সিনথিয়া, আজ শেষ পর্যন্ত আমাদের বিয়ে হলো। হ্যাঁ সীমান্ত, আমি ভাবতে পারছি না। সিনথিয়া, আজ আমরা শুধু দুজন দুজনের। হ্যাঁ, আমার তো মনে হয় আমি স্বপ্ন দেখছি, আর এটা যদি স্বপ্ন হয়, আমি আর এই স্বপ্ন থেকে বের হতে চাই না। আসো আমার জান পাখি, আজ তোমাকে অনেক ভালোবাসবো।
বলেই যেই প্রান্ত সীমান্তকে ধরতে গেল, তখনই ইতি দরজার সামনে থেকে জোরে জোরে কাশি দিল। প্রান্ত আর সীমান্ত ইতিকে দেখেই দুজনই লজ্জায় পড়ে গেল। দুজন কে কি করবে বুঝে পাচ্ছে না। সীমান্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আরে ইতি, তুমি কখন আসলে? তুমি পড়ো, আমি আসছি। বলেই সীমান্ত রুম থেকে চলে গেল। আর প্রান্ত বেচারা কি করবে বুঝে পাচ্ছে না। ইতির তো প্রচন্ড হাসি পাচ্ছে, কোনোভাবে মুখ চেপে হাসি আটকে রেখেছে। আরে কখন আসলা তুমি? এই তো। বলেই ইতি মুখে হাত দিয়ে হাসা শুরু করলো। আর প্রান্তর খুব লজ্জা লাগছে, কিন্তু ইতির মুখে হাসি দেখে প্রান্ত মুচকি হেসে বলল, সবসময় হাসি খুশি থাকবে এভাবে? তোমাকে হাসি মুখে খুব সুন্দর লাগে। কি? তোমার আব্বু কেমন আছে? এখন ভালো আছেন। ভালো। কোনো সাহায্য লাগলে বলো। ওই হাসপাতালে আমার এক বন্ধু আছে, ও ডাক্তার। থ্যাঙ্কস। এখন মন ভালো আছে তোমার? অনেক। বলে ইতি হাসা শুরু করলো। আর প্রান্ত এক নজরে তাকিয়ে আছে হাসি মাখা মুখের দিকে। পরের দিন স্কুলে সীমান্ত ক্লাস নিচ্ছে। সীমান্ত একবারের জন্য ইতির দিকে তাকাচ্ছে না। ইতির কালকের কথা ভেবে খুব হাসি পাচ্ছে। ক্লাস শেষ করে সীমান্ত বের হয়ে গেল। ইতি সীমান্তর পেছনে গেল, গিয়ে পেছন থেকে ডাক দিল, স্যার স্যার হুম। স্যার, সামনে তো পরীক্ষা, আপনি গুরুত্বপূর্ণ পার্টগুলো আলোচনা করবেন না? হুম। ইতি একটু অবাক হলো সীমান্তর মুখে শুনে। ইতি এবার একটু দুষ্টুমি করে বলল, স্যার, কাল কি বার? হুম। এবার ইতি জোরে জোরে হেসে দিল। সীমান্তর খেয়াল হতে সীমান্ত হেসে দিয়ে বলল, না না, কাল তো শুক্রবার। হুম। তুমি কিছু মনে করো না। কাল আসলে আমি আর প্রান্ত একটু মজা করছিলাম। না স্যার, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমি আসি, আমার এখন ক্লাস 7-এ যেতে হবে। ওকে স্যার। সীমান্ত চলে গেল। ইতি পেছনে ঘুরে তাকিয়ে দেখে প্রিয়া বাঁকা হেসে তাকিয়ে আছে। তুই এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? আর একটু হলে তো আমি চিৎকারই দিয়ে দিতাম। কিরে, তুই তো দেখি ভালোই স্যারের সাথে কথা বলিস। বাজে কথা বলিস না তো। বাজে কথা তাই না? দেখলাম তো। দেখ, আমার মাথা খারাপ করিস না। স্যারের কিছুদিন পর বিয়ে, বুঝলি? কি সত্যি? আর আজে বাজে কথা বলবি না স্যারকে নিয়ে। পরের দিন সকালে, আজ শুক্রবার, ইতি মাত্র ঘুম থেকে উঠল। আম্মু, কোথায় তুমি? আমাকে একটা চা দাও তো। দিচ্ছি। ইতি দেখতো মা, কে কলিং বেল দিল। যাচ্ছি। ইতি গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে ইতি প্রান্তর মাকে আবিষ্কার করলো। ইতি দেখে চমকে গেল। আপনি নাকি? আমি ভুলের ঘোরে এইসব দেখেছি। না, আমি এসেছি, ভিতরে আসতে বলবে না? কেন না, আসুন। প্রান্তর মা ভেতরে ঢুকলো, ঢুকে বসার ঘরে বসলো। আম্মু, আম্মু দেখো কে এসেছে। ইতির ডাক শুনে ইতির মা আসলো। কে এসেছে? আপনি আপা কেমন আছেন? খুব ভালো। না, বলে যে আমাদের যদি বলতেন আমরা কিছু ব্যবস্থা করে রাখতাম আপনার জন্য। তা কোনো প্রয়োজন নেই, আমি একটা কাজে এসেছি। কি কাজে? প্রান্তের মা ইতির আম্মুর দিকে একটা কার্ড দিয়ে বলল, আগামী শুক্রবার আমার বড় ছেলে সীমান্তর বিয়ে, আপনারা সবাই আসবেন কিন্তু। অবশ্যই যাব। ইতি, দাঁড়িয়ে আছিস কেন? যা, ওনার জন্য চা বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি আম্মু। থাক, দরকার নেই। আরে কি বলেন, আজ দুপুরে খাবার না খেয়ে আমি যেতে দেব না? আরে না, বাসায় আমার অনেক কাজ, বিয়ে বাড়ি বুঝতেই তো পারছেন, আমি অন্য কোনো সময়ে আসবো। এদিকে ইতির মা আর প্রান্তর মা কথা বলছে। ইতি চা বানিয়ে নিয়ে আসলো। ম্যাম, এই নিন। ইতি, তুমি তো ভালো চা বানাও, কফি ভালো বানাও। প্রান্ত খুব প্রশংসা করেছে তোমার। তুমি একটু তোমার রুমে যাও ইতি, তোমার আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ইতি কিছুটা অবাক হলো। ঠিক আছে। ইতি চলে গেল। ইতি রুমের ভেতরে ঢুকে বলতে লাগলো, কি কথা বলবেন? ওনারা আমাকে সামনে থাকতে দিল না। আমারও খুব শুনতে ইচ্ছে করছে। এমন কি বলবে যা আমার সামনে বলতে পারবে না? কিছুক্ষণ পর ইতিকে ডাক দিল ওর মা। ইতি গিয়ে দেখে
দুজন বেশ হাসছে একে অপরের সাথে। মাম্মু। আমি আসি। কেন, দুপুরে খেয়ে যাবেন? আজ না ইতি, অন্য একদিন। আজ আসি। বলে প্রান্তর মা চলে গেল। ইতি ওর মাকে বলল, আম্মু, তুমি ওনার সাথে কি কথা বললে? ইতির মা একটু হেসে বলল, তোর এখন না জানলেও হবে। বলে ইতির মাও চলে গেল। ইতি জায়গায় দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলতে লাগলো, কি হলো? সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল আমার। কিছুদিন কেটে গেল, এখন রাত। প্রান্ত ওর মার কাছে গেল। আম্মু, আমার লক্ষ্মী আম্মু। কি ব্যাপার, কিচ্ছু চাই নাকি? আজ এত ভালোবেসে ডাকা হচ্ছে যে? কি বলো, আমি কি তোমায় ভালোবাসি না? হয়েছে, যে কাজে এসেছিস সেটা বল। প্রান্ত ওর মার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা একটু তোমাকে দিয়ে দিতে হবে। প্রান্তর মা ব্যাগটা খুলে দেখে একটা হলুদ এক কালারের শাড়ি। বাহ, শাড়িটা তো বেশ সুন্দর। তো কাকে দেব? তুমি একটু এটা ইতিকে দিয়ে দেবো, ও যেন গায়ের হলুদের দিন পরে আসে। সীমান্ত পেছন থেকে এসে বলল, হ্যাঁ আম্মু, বেচারাকে একটু সাহায্য করো। তুই নিজের ওকে দিয়ে দে। হ্যাঁ আম্মু, প্রান্ত দিলে ইতি নিতে চাইবে না। এই না না না, আমি পারবো না, আর আমি দিলেও ও নিতে চাইবে না। ওকে আমি দিয়ে দেব। প্রান্ত খুশি হয়ে বলল, থ্যাঙ্কস আম্মু, ইওর বেস্ট। পরের দিন বিকেলে ইতি পড়া শেষ করে রুম থেকে বের হওয়ার সময় প্রান্ত ডেকে বলল, শোনো। জি স্যার। হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল। বলুন। হ্যাঁ বলছি। কি যেন বলবা? হ্যাঁ মনে পড়েছে, তোমাকে আম্মু ডেকেছে। আমাকে? তুমি এখন আম্মু রুমে যাও। ঠিক আছে। ইতি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় টুম্পাকে দেখল একটা ঝাড়ু দিয়ে ওপরে কিছু একটা পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছো ওখানে? দেখেন না আপা, কখন দিয়ে এই জায়গার মাকড়সার জালটা পরিষ্কার করার চেষ্টা লাগা আসি, কিন্তু পারতেছি না। এই চেয়ারে উঠাও না, আমি যে খাটো। আমি পারবো, আমি তো তোমার থেকে একটু লম্বা। পারলেও কি আপনারে করতে হইব না? আহা দাও, আমার কোনো অসুবিধা নাই, আমি করছি। সত্যি? দাও তো। ইতি ব্যাগটা রেখে চেয়ারে উঠল, ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করলো, করে বলতে লাগলো, দেখেছো কত সহজে হয়ে গেল। তখনই পেছন থেকে সীমান্ত বলে উঠল, আরে ইতি, তুমি উপরে কি করছো? ইতি হঠাৎ করে তাকাতে গিয়ে পড়ে যেতে লাগলো। তখনই সীমান্ত ইতিকে ধরে ফেললো। ইতি অনেকটা ভয় পেয়ে গেল। ইতি এক হাতে সীমান্ত শার্ট খামচে ধরলো। তুমি ঠিক আছো? এত ভয় পেও না। ইতি ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে সীমান্ত ওকে ধরে রেখেছে। ইতি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। সরি স্যার, আমি আসলে। ঠিক আছে, আমি বুঝেছি, আর এমন বোকার মতো কাজ করবে না। এখন আমি না থাকলে তো পরে একটু ব্যথা পেতে। সীমান্ত চলে গেল। তারপর টুম্পা এসে বলতে লাগলো, মাফ করবেন আপা, আমার লেখা এখনই আপনার ক্ষতি হইয়া যাইতো। আরে না, এখানে তোমার কোনো দোষ ছিল না, তুমি সাবধানে কাজ করো। বলেই ইতি প্রান্তর মার রুমে ঢুকলো। ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? এদিকে আসো, বসো। জি বলুন। প্রান্তর মা শাড়িটা ওকে দিয়ে বলল, শাড়িটা কেমন? খুব সুন্দর। এইটা রাখো। কি? এটা তোমার। ছি ছি, আমি এটা রাখতে পারবো না। খুব আদর করে দিয়েছি, রাখতে হবে। বড়দের কথা শুনতে হয়, জানো না? আমি চাই কাল গায়ে হলুদে তুমি এই শাড়িটা পরে আসো। না ম্যাডাম, আমার লাগবে না। আমি যখন বলেছি তোমাকে নিতেই হবে। কিন্তু। এই, কোনো কিন্তু না। ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে। আজ সন্ধ্যায় সীমান্তর গায়ে হলুদ চলছে। সীমান্ত হঠাৎ স্টেজ থেকে উঠে নিজের রুমে চলে গেল। প্রান্ত সীমান্তর এমন হঠাৎ উঠে যাওয়ায় সীমান্তর পেছনে গেল। প্রান্ত গিয়ে রুমে উকি দিল। ভেতরে সীমান্ত ফোনে কথা বলছে। সোনা প্লিজ একটা ছবি দাও। একটা দিলে কি হবে? তুমি বউ সেজেছো আর আমাকে দেখতে দিচ্ছ না, এ কেমন অত্যাচার? না গো, হবে না। বিয়ের আগ পর্যন্ত তুমি আমাকে দেখতে পাবে না। এমন করছো কেন? কারণ আমি চাই। ওকে বাই। বলেই সিনথিয়া ফোন কেটে দিল।
আর সীমান্ত মুখ গোমড়া করে ফোনের দিকে তাকিয়ে আছে। প্রান্ত সম্পূর্ণ ব্যাপারটা দেখে নিজের হাতে ফোনটা কানে ধরে সীমান্তর সামনে গিয়ে বলতে লাগলো, সোনা লক্ষ্মী প্লিজ তোমার একটা ছবি দাও আমাকে। তোমাকে বউ সাজে দেখতে আমাকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছ কেন? এ কেমন অত্যাচার? প্রান্ত সীমান্তকে বলল। ভাইয়া এ কেমন অত্যাচার বলো, তুমিই বলো। সীমান্ত ওর দিকে তাকিয়ে বলল। বড় ভাইয়ের সাথে ফাইজলামি না, দাঁড়া বেটা। বলে সীমান্ত প্রান্তর পেছনে ছোটা শুরু করলো। প্রান্ত দৌড়াতে দৌড়াতে ইতির সাথে ধাক্কা খেলো। প্রান্ত এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইতির দিকে, আর ইতিও। প্রান্ত ইতিকে দেখছে আর মনে মনে বলছে, হায় মেয়ে মার যায়া পুরো ঘায়েল করে ফেললো, ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। প্রান্ত ইতির দিকে তাকিয়ে আছে। তখনই সীমান্ত গিয়ে প্রান্তর ঘাড়ে হাত রেখে বলতে লাগলো, মাই ডিয়ার ছোট ভাই, এটা বিয়ে বাড়ি, আর আশেপাশে অনেক মানুষ আছে, নিজেকে সামলা। সীমান্তর কথা শুনে ইতি খানিকটা লজ্জা পেয়ে চলে যায়। প্রান্ত একটু হেসে বলল, ভাইয়া হুম। ওকে এ তো কেন ভালো লাগে আমার? সীমান্ত একটু মুচকি হেসে বলল, লাভিরিয়া হয়েছে তোর, তাই চিন্তা করিস না, সঠিক সময় আসুক, তোর সব ইচ্ছে পূর্ণ হবে। দোয়া করো। যা, দোয়া করে দিলাম। ওরা হাসাহাসি করছিল। তখনই পেছন থেকে প্রান্তর মা এসে দুজনের কান ধরে বলতে লাগলো, কি সুজন, তো ভালোই গল্প করছেন। সীমান্ত সাহেব নিজের গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে গল্প করলে হবে? আর প্রান্ত সাহেব, আপনার কোনো কাজ নেই? ওরা দুই ভাই হেসে বলল, আম্মু কান ছাড়ো, আমি যাচ্ছি। আম্মু, এভাবে নতুন জামাইয়ের কান ধরা ঠিক না। ওরে নতুন জামাই, যা টেজে। যাচ্ছি মা জননী। ইতি কিছুক্ষণ পর ওই জায়গায় এসে কিছু একটা খুঁজছে। প্রান্ত দেখে বলল, ইতি তুমি কিছু খুঁজছো? হ্যাঁ, আমার এক কানের ঝুমকা এখানেই কোথায় পড়েছে। ও পেয়েছে? না, হয়তো হারিয়ে ফেলেছি। ওকে, আমি আম্মুর কাছে যাই। বলে ইতি যেতে লাগলো। তখনই পেছন থেকে প্রান্ত বলে উঠল, ইতি শোনো, জি স্যার। তোমাকে আজ খুব সুন্দর লাগছে শাড়িতে। এর প্রতি উত্তরে ইতি সামান্য হেসে চলে গেল। আর প্রান্ত একটু হেসে বলল, ইস, হাসিটার নজর কাড়ার মতো। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো, সবাই খাওয়া দাওয়া করছে। তখনই সীমান্তর মা সীমান্তকে বলল, সীমান্ত, তুই ইতিকে দেখেছিস? ওর আম্মু ওকে খুঁজছিল। হ্যাঁ দেখেছি, ওদিকে বসেছিল। ওকে একটু ডেকে আনতো। ঠিক আছে। সীমান্ত গিয়ে দেখে ইতি বসে আছে। সীমান্ত ইতিকে ডাক দিল। ইতি, জি স্যার। তাড়াতাড়ি আমার সাথে চলো। ঠিক আছে। ইতি তাড়াতাড়ি উঠতে গিয়ে ওর পায়ে লেগে ওর শাড়ির সামনের কুচি খুলে গেল। ইতি কি করবে বুঝতে পারছে না। সীমান্ত সামনে থেকে পেছনে ঘুরে বলল, তুমি এপাশে রুমে যাও, আমি তোমার আম্মুকে পাঠাচ্ছি। বলে সীমান্ত চলে গেল। ইতি পাশের রুমে গেল। কিছুক্ষণ পর ওর আম্মু এসে বলল, কি হয়েছে, ডেকেছিস কেন? আমার শাড়িটা ঠিক করে দাও, কুচি খুলে গেছে। কিভাবে হলো, দাঁড়া ঠিক করে দেই। পরের দিন সীমান্তর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। বাসর রাত। সীমান্ত সিনথিয়াকে বলছে, সিনথিয়া, বলো। আজ আমরা একটা বন্ধনে আবদ্ধ হলাম সারা জীবনের জন্য। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, যাব না। চলো বারান্দায় যাই। ঠিক আছে। ওরা বারান্দায় গেল। অনেকক্ষণ কথা বলল। সিনথিয়া তারাই ভরপুর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই সীমান্ত পেছন থেকে সিনথিয়াকে জড়িয়ে ধরল। তখনই পাশের বারান্দা থেকে প্রান্ত বলে উঠল, আল্লাহ আকবার, আমি আছি। সিনথিয়া আর সীমান্ত প্রান্তকে দেখে কিছুটা লজ্জা পেল। তুই এখানে কি করিস? তুমি তো জানো আমার রাতের বেলা বারান্দায় আসা একটা রোগ, আর আজ অনেক মাথা ব্যথা করছিল, তাই এসেছিলাম। ইতি কি জানে যে তুই ওর কানের ঝুমকা চুরি করেছিস? আমি চুরি করিনি, ও এখান থেকে যাওয়ার পর নিচে দেখি পড়ে রয়েছে। তাই তুই না বলে রেখে দিলি? থাক না, ওর একটা কিছু আমার কাছে। কিরে প্রান্ত,
ইতিটাকে? আমি পরে তোমাকে সব বলবো। ভাইয়া তুমি ভয় পাওনি তো? ও যা মেকআপ করেছে। সিনথিয়া একটু রেগে বলল, এই তুই চুপ থাক। সীমান্ত, ওকে কিছু বল। ওই, ও তোর ভাবি হয়। তুই ভাবি বলে সম্মান দিবি। ইস, আমার ভাবিরে যা ভাত। ওকে তোমাদের আর বিরক্ত করব না। এ তো বিশেষ একটা রাত তোমাদের, না জানি আমার কবে আসবে। অপেক্ষা কর। কিছু মাস কেটে গেল। ইতি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে কলেজে উঠেছে। রাতের বেলা ইতি ওর বাবা মার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই ওর কানে কিছু কথা আসলো। ইতি থেমে গিয়ে কথা শুনতে লাগলো। ভেতরে ওর বাবা মা বলছে, আমাদের এখন কি করা উচিত? ওনারা চায় যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। ইতি বিয়ের কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল। ওনারা বলেছে বিয়ের পরেও ইতিকে পড়ালেখা করাতে দিবে, এতে ওনাদের কোনো অসুবিধা নেই। ওনাদের ফ্যামিলিটা খুব ভালো। ওনারা চায় ইতি সামনের পরীক্ষা দিয়ে যখন দ্বিতীয় বর্ষে উঠবে তখন প্রান্তর সাথে ইতির বিয়েটা দিয়ে দিতে। ইতি প্রান্তর সাথে বিয়ে শুনে অনেকটা খুশি হয়ে যায় আর মনে মনে বলতে লাগলো, আমি ঠিক শুনলাম তো? তার মানে আল্লাহ, আমি তো মনে হয় খুশিতে পাগল হয়ে যাব। এতদিন যাকে মনে প্রাণে পছন্দ করতাম তার সাথে বিয়ে হবে আমার। ইতি এসব ভাবতে ভাবতে যেই পেছনে ঘুরে যেতে লাগলো, ওর সাথে ধাক্কা লেগে ফুলদানিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। ইতি কি করবে বুঝে পাচ্ছে না। ইতি যেই দৌড় দিতে যাবে, পেছন থেকে ওর মা বলে উঠলো, তুমি এতক্ষণ লুকে লুকে কথা শুনছিলি? ইতি কি বলবে বুঝে পাচ্ছে না। ইতি মুখে একটা নকল হাসি টেনে বলতে লাগলো, না মানে আসলে ইতি বাড়ি থেকে বের হয়েছে, কলেজে যাবে। ইতি রিক্সা খুঁজছে। তখনই প্রান্ত এসে বাইক ওর সামনে থামালো আর বলতে লাগলো, কি অবাক কাণ্ড, আজও আমাদের দেখা হয়ে গেল। ইতি একটু মুচকি এসে বলল, হ্যাঁ, তা তো হবেই। এতক্ষণ ধরে তো সামনের এই দোকানে দাঁড়িয়েছিলেন যে আমি কখন বের হব। প্রান্ত ইতির কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল, তুমি কিভাবে জানলে? আমার রুমের বারান্দা দিয়ে ভালো মতো দেখা যায়। জানোই যখন, উঠো কলেজে পৌঁছে দিয়ে আসি। ইতি একটু হেসে বাইকে উঠে বসলো। প্রান্ত ইতিকে কলেজে নামিয়ে দিয়ে বলল, শোনো, কিছু কথা ছিল। বলেন। আমাকে তুমি করে বলতে পারো না? ইতি একটু হেসে বলল। বল, কি বলবে? প্রান্ত খুশি হয়ে বলল, প্রথমে একটু গুড নিউজ আছে, সেটা হলো সিনথিয়া প্রেগনেন্ট। কি? সত্যি? এটা তো খুব ভালো খবর। সিনথিয়া আপু তাহলে মা হবে? আরেকটা কথা হলো, আম্মু তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে। তা কেন? আমি কি জানি, হয়তো ইম্পর্টেন্ট কিছু। ওকে, আর কিছু? না, তুমি যাও। চলে যেতে লাগলো। তখনই প্রান্ত আবার ডাক দিল, ইতি, বিয়েতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ। এর প্রতি উত্তরে ইতি একটু হেসে চলে গেল। ইতি পরের দিন বিকেলে প্রান্তর বাড়িতে গেল। কলিং বেল দিতেই টুম্পা এসে দরজা খুলল। আরে আপামনি, আহেন। কেমন আছো তুমি? খুব ভালো। আপনাকে বিয়ার কথা হইন না তো আমি আরও খুশি। ম্যাডাম কোথায়? আর সিনথিয়া আপু? ওনারা ভেতরে যান। ইতি প্রান্তর মার রুমে গেল। গিয়ে দেখে সিনথিয়া আর প্রান্তর মা বসে আছে। দুজনেই ইতিকে দেখে এসে বলতে লাগলো, আরে ইতি আসো। অবশেষে আসলে তাহলে। তোমাকে দেখি না কত মাস। ভালো আছেন আপু? আমি কিন্তু খবর পেয়েছি। এইদিকে আসো তো ইতি, আমার পাশে বসো। তুমি তো জানো সামনে তোমার আর প্রান্তের বিয়ে হবে। আরে এত ভয় পাচ্ছ কেন? দেখেছো সিনথিয়া এই মেয়ে কতটা ভয় পায়? হ্যাঁ আম্মু। না ম্যাডাম। ম্যাডাম কি? কিছুদিন পর তুমি আমাদের একজন হবে। সিনথিয়ার মতো আমাকে আম্মু বলে ডাকবে, বুঝলে? জি। ইতি ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই সামনে টুম্পাকে পেয়ে বলল, টুম্পা শোনো। বলেন আপামনি। তোমার প্রান্ত ভাইয়া কি? হ্যাঁ, ভাইয়ার অনেক মাথা ব্যথা, শরীর কিছুদিন ধরে অনেক খারাপ যাইতেছে। ইতি শুনে কিছুটা রাগ হলো।
এটা ভেবে যে ওকে কেন বললো না। ইতি বাড়ি থেকে বের হয়ে প্রান্তকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবে? কেন, কি হয়েছে? কাজ আছে। আমি আসছি। প্রান্ত অসুস্থ শরীর নিয়ে ইতির সাথে দেখা করতে গেল। হ্যাঁ বলো। তোমার শরীর ভালো আছে? একদম, আমি তো বেশ সুস্থ আছি। তাই? তাহলে আজ কেন বাড়িতে ছিলে? কাজে যাওনি কেন? ওই ভালো লাগছিল না তাই। আমার কাছ থেকে কেন লুকালে? এই কান ধরলাম। সরি, আর হবে না। আমার তেমন কিছু হয়নি, শুধু একটু মাথা ব্যথা, এই আর কি। তুমি জানলে শুধু শুধু চিন্তা করতে, তাই বলিনি। আর কখনো এমন করবে না। যথা আজ্ঞা মহারানী। এবার একটু হাসো। আর কিছু মাস কেটে গেল। রাতের বেলা ইতি বিছানায় শুয়ে আছে, তখনই ওর মোবাইলে ফোন আসলো। হ্যালো। আমি সীমান্ত। জি স্যার, বলেন। আমি কাজের জন্য চট্টগ্রাম এসেছি, কাল আসব। আর প্রান্ত কাজে থাকবে। আর আম্মু তো খালার বাড়িতে গেছে, খালা অসুস্থ, তাই কাল সিনথিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চেক আপের জন্য। তুমি যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, আমি একটু চিন্তা মুক্ত থাকতাম। তোমার যদি কোনো অসুবিধা না হয়। না, কোনো অসুবিধা নেই। ইতি প্লিজ, আমার বেবি আর সিনথিয়ার দিকে নজর রেখো। আমি শুধু আমার ফ্যামিলির মানুষকে ছাড়া তোমাকে বিশ্বাস করি। ওকে স্যার, কোনো চিন্তা করবেন না। ওকে, থ্যাঙ্কস, বাই। পরের দিন ইতি প্রান্তর বাসায় গেল। ওখান থেকে সিনথিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চেক আপ করিয়ে দুজন গাড়িতে করে যাচ্ছিল, তখনই সিনথিয়া বলে উঠল, করিম ভাই, গাড়ি থামান। কি হয়েছে সিনথিয়া? দেখো, রাস্তার ওপারে আইসক্রিম নিয়ে বসে আছে। আমি আইসক্রিম খাবো। আচ্ছা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ওকে, যাও, চকলেট আইসক্রিম আনবে। ঠিক আছে। রাস্তায় অনেক গাড়ি চলাচল করছে। ইতি রাস্তার ওপারে গিয়ে আইসক্রিম কিনলো। যেই লোকটাকে টাকা দিতে যাবে, দেখে ও সাথে করে ব্যাগ আনেনি। রাস্তার এপাশে সিনথিয়া দাঁড়িয়ে আছে। ইতি সিনথিয়াকে বলল, আপু, আমি ব্যাগ আনিনি। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। সিনথিয়া রাস্তা পার হয়ে ইতির কাছে গেল। এই নাও, আইসক্রিমটা আমার কাছে দাও। এই নিন। আচ্ছা তুমি টাকা দিয়ে আসো, আমি গাড়িতে গেলাম। কিন্তু আপনি একা রাস্তা পার হতে যাবেন না, আমি আপনাকে পার করে দিব। আমার কিছু হবে না, এই ধুলোবালিতেই আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ইতির সামনে টাকা দিতে দিতে বলছে, একটু দাঁড়ান, আমার সাথে যাবেন। বলতে বলতে পেছন থেকে চেঁচামেচি শুরু হলো। ইতি পেছনে ঘুরে দেখলো সিনথিয়ার বডিটা রাস্তায় পড়ে আছে, ছটফট করছে, শরীর থেকে রক্ত পড়ছে। করিম ভাই দৌড়ে গিয়ে ধরলো। ইতিও দৌড়ে গেল, সিনথিয়াকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর হাসপাতালে সীমান্তর মা, বাবা আর প্রান্ত পৌঁছালো। কি হয়েছে ইতি? সিনথিয়া ঠিক আছে তো? জানি না, ভেতরে ডাক্তার এখনো বের হয়নি। সীমান্তকে জানিয়েছো? হ্যাঁ, করিম ভাই জানিয়েছে। ইতি, সিনথিয়া ঠিক আছে তো? জানি না, অবস্থা বেশি ভালো না। আমারই সব দোষ। না, এখানে তোমার কোনো দোষ নেই। এখন দোয়া করতে হবে যেন ওরা সুস্থ হয়ে যায়। একটু পর একটা নার্স বের হলো। এখন কি অবস্থা, ওরা ঠিক আছে? আমরা কিছু জানি না এখন। নার্স, সিনথিয়া আর ওর বাচ্চা ঠিক আছে তো? নার্স কিছুটা হতাশ হয়ে বলল, দেখুন, খুব খারাপভাবে আহত হয়েছে। বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি। সিনথিয়া বাঁচবে নাকি আমরা বলতে পারি না। এই কথা শুনে সীমান্তর মা কান্নায় ভেঙে পড়ল। নিজেকে সামলাও, দোয়া কর যেন সিনথিয়ার কিছু না হয়। না জানি ভাইয়ার কি অবস্থা। কিছুক্ষণ পর ওখানে সীমান্ত দৌড়াতে দৌড়াতে পৌঁছালো। সীমান্তর অবস্থা বেশি ভালো না, পাগলের মতো দেখাচ্ছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে। সীমান্ত পৌঁছে বলল, আম্মু সব ঠিক আছে তো? ওরা ঠিক আছে তো? সীমান্তর মা কিছু বলল না, প্রান্তও কিছু বলল না। আরে কিছু বলছো না কেন? আব্বু, প্রান্ত, তুই বল, সব ঠিক আছে তো? সীমান্ত রেগে বলতে লাগলো, আরে কেউ আমাকে কিছু বলছে না কেন? এর মাঝে কেবিন থেকে সিনথিয়ার বডিটা বের করলো। সীমান্ত যেন একদম শূন্যে ভাসছে, ওর চারপাশ কেমন একদম শূন্য হয়ে যাচ্ছে।
বডিটা ওর সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। সীমান্ত কিছুক্ষণ নীরব হয়ে তাকিয়ে রইল। তারপর পাগলের মতো সিনথিয়ার বডির কাছে গিয়ে বলতে লাগলো, সিনথিয়া শুয়ে আছো কেন? ওঠো তাড়াতাড়ি, দেখো আমি চলে এসেছি, ওঠো। আর আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? সিনথিয়া ওঠো। আরে আমি কিছু বলছি তোমায়, আমার কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে না? ওঠো। তখনই সীমান্তর কাছে গিয়ে প্রান্ত বলল, ভাইয়া এসো, দেখো নিজেকে সামলাও। আরে তোর কথার মানে কি? সিনথিয়া ঠিক আছে? ভাইয়া সিনথিয়া আর আমাদের মাঝে নেই। তুই যে ওর নাম ধরে ডেকেছিস, একটু পর ও উঠে তোর দুই গালে কষে দুটো চর লাগাবে আর বলবে, কেন ওকে ভাবি বলছিস না? সীমান্তর মা সীমান্তর এমন অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না। একটু পর সিনথিয়ার বডিটা সামনের থেকে নিয়ে গেল। সীমান্ত একদম চুপ হয়ে আছে। সীমান্ত চোখ পড়ল ইতির ওপর। সীমান্ত রেগে গিয়ে ইতির কাছে গিয়ে ইতির বাহু চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, এই তুমি কোথায় ছিলে? তোমার দায়িত্বে তো আমি ওকে রেখে গিয়েছিলাম। তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। তোমার জন্য আমি আমার সিনথিয়াকে আর আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি। ইতি অনেকটা ভয় পেয়ে গেল। এর আগে কখনো সীমান্তকে এভাবে দেখেনি ইতি। সীমান্ত এত জোরে ওর বাহু চেপে ধরেছে যে ওর হাতের বাহু ব্যথা করছে। এর মাঝে প্রান্ত গিয়ে সীমান্তকে ধরে বলতে লাগলো, ভাইয়া কি করছো, ওকে ছাড়ো। সীমান্ত ইতিকে ছেড়ে দিল। সীমান্ত, এটা কি করছিস? এতে ওর দোষ কি? আম্মু, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি এই মেয়েকে সহ্য করতে পারছি না। আমি কিছু একটা করে ফেলবো। এই মেয়েকে আমার সামনে থেকে যেতে বলো। ইতি, আম্মু কিছু মনে করো না। সীমান্ত অবস্থা তুমি তো বুঝতেই পারছো। আমি আসছি। বলেই ইতি চলে গেল। ইতি নিজের বাসায় গেল। ওর মা ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর ইতি সব খুলে বলল। কিছুক্ষণ পর প্রান্ত ওকে ফোন করলো আর দেখা করতে বলল। ইতি গেল দেখা করতে। দেখো তুমি ভাইয়ার ব্যবহারে কিছু মনে করো না। ভাইয়ার অবস্থা খুব খারাপ। ইতি কান্না করতে করতে বলল, স্যার ঠিকই বলেছে, সব দোষ আমার জন্যই হয়েছে। আরে না, আল্লাহ যা চায় তাই হয়। হয়তো এমন কিছুই হওয়ার ছিল। যাই হোক, আমাকে এখন যেতে হবে। ভাইয়া ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। ভাইয়ার অবস্থা খুব খারাপ। আমাকে বাড়িতে যেতে হবে। এখানে তোমার কোনো দোষ ছিল না। কিন্তু কোনো কিন্তু না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে। কিছু মাস কেটে গেল। আজ ইতি আর প্রান্ত একটা জায়গায় দেখা করতে এসেছে। দুজন বসে বসে কথা বলছে। প্রান্ত, বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, শুধু একটু মাথা ধরেছে। আর স্যার ঠিক আছে তো? ভাইয়া ঠিক নেই, কয়েক মাস কেটে গেল আর আগের মতো নেই, একদম বদলে গেছে। আমি ভাইয়াকে দেখলে মনে হয় ভাইয়াকে দেখলে চিনতে পারি না। কাজের থেকে এসেই রুম আটকে রাখে, ঠিক মতো খায় না, সারা রাত জেগে থাকে। আর আমি ভাইয়াকে বারান্দায় অনেকবার সিগারেট খেতেও দেখেছি। ভাইয়ার আগে এই অভ্যাস ছিল না। আগে সিগারেটের ধোঁয়া সহ্যই করতে পারতো না, আর এখন খায়। সেই দিন তো আমি ভাইয়ার রুমে ঢুকে গেলাম, গিয়ে দেখি ভাইয়া ড্রিঙ্কস করছে। আমি এতটা অবাক হলাম কি বলবো। ভাইয়া কেমন যেন হয়ে গেছে। মুখে এই কয়েক মাস ধরে এক বিন্দু হাসির রেখা দেখলাম না। এইসব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি আর একটু সতর্ক থাকতাম তাহলে আর আজ এসব হতো না। আহা ইতি প্লিজ, বললাম না এসবের জন্য নিজেকে দায়ী ভাববা না। ওই ঘটনার জন্য আমাদের বিয়েটা আটকে দেওয়া হয়েছিল। এখন আবার তারিখ ঠিক করা হবে। কাল তো তোমার মা আর তুমি যাবে আমাদের বাড়িতে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। রাতের বেলায় সীমান্তর দরজা আটকে ভেতরে রয়েছে। টুম্পাকে সীমান্তর মা বলল, টম্পা, যা তোর বড় ভাইয়াকে ডেকে আন, বল আমি ডাকছি। হাল্লা গো খালাম্মা, আমি যাবো না। ভাইয়া সেদিন যেই ধমক দিছিল, কি যে বলবো। যা গিয়ে বল আমি ডেকেছি, তোকে কিছু বলবে না। টুম্পা গিয়ে দরজায় নক করলো। সীমান্ত দরজা খুলে বলল, কি হয়েছে?
আমার কোনো দোষ নাই, খালাম্মা আপনারে ডাকছে। সীমান্ত ওর মার রুমের দিকে গেল আর টুম্পা ঘরে উকি দিয়ে দেখে রুমে ধোয়া ভরা। টুম্পা ওড়না দিয়ে মুখ ঢেকে বলতে লাগলো, আল্লাহ গো, কি খারাপ গন্ধ আইতেছে রুম থেকে। আল্লাহ, তুমি বড় ভাইয়ারে হেদায়েত দান করো, তার মনে শান্তি দাও। সীমান্ত ওর মার রুমে গিয়ে বলল, আমাকে ডেকেছিলে? হ্যাঁ বাবা, ভিতরে আয়। তোর শরীর ঠিক আছে তো? চোখ অমন লাল হয়ে আছে কেন? কি বলবা তা বলো। তুই তো জানিস কাল ইতি ওর ওর মা আসবে। তোর আব্বু তো কাজের জন্য গাজীপুরে গিয়েছে, তো তোকে কাল আমার সাথে থাকতে হবে। আমি থাকবো না, আর ওই মেয়ের নাম আমার সামনে নেবে না। তুই একটু তোর ছোট ভাইয়ের কথা ভাব। আমার ছোট ভাইয়ের কথা ভেবে বিয়েটা হতে দিচ্ছি, নইলে কখনো ওই মেয়েকে এই বাড়িতে আনতাম না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। শোনো, ওই মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসলেও ওই মেয়ের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। বলেই সীমান্ত চলে গেল। প্রান্ত নিজের বারান্দায় গেল, গিয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ভাইয়া, কি? তুমি তো তোমার রুমে, আমাকে আর যেতে দেবে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। কি বলবি তাড়াতাড়ি বল। প্রান্ত একটু মজা করে বলল, কেন, বাস মিস হবে নাকি? প্রান্ত ফাজলামিতে সীমান্তের মুখে একটু হাসি দেখা গেল না। সীমান্ত আগের মতোই গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। ভাইয়া, তুমি কবে ঠিক হবে? কবে আগের মতো হবে? জানি না, আর হতেও চাই না। ভাইয়া, নিজেকে কেন কষ্ট দিচ্ছ? সব কিছু ভুলে নিজের জীবন আবার শুরু করো। পারবো না, কখনো পারবো না। একটা কথা ভেবেই সব থেকে বেশি খারাপ লাগে যে শেষ সময়ে আমি সিনথিয়ার কাছে থাকতে পারিনি, ওর পাশে থাকতে পারিনি। ভাইয়া, তুমি ঘুমাবে না? ঘুম কি সত্যি আসে? রাজ্যের সব মন খারাপ যে এই রাতে বাসা বাঁধে। আমার দুই চোখে শান্তির ঘুম পাই না অনেক মাস। পারি না ঘুমাতে, আসে না ঘুম। সীমান্তর মুখে এমন কথা শুনে প্রান্তর খুব খারাপ লাগছে। ভাইয়া, কাল দেখা হবে। বলেই সীমান্ত রুমের ভেতরে ঢুকে গেল। পরের দিন সীমান্তদের বাসায় ইতি আর ইতির মা গেল। ইতি আর ইতির মা ভেতরে ঢুকতেই সীমান্ত ওদের সামনে দিয়ে বাইরে যাচ্ছিল। তখনই ইতির মা বলে উঠল, ভালো আছো বাবা? সীমান্ত গম্ভীরভাবে উত্তর দিল। জি। বলেই ইতির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ইতি স্পষ্ট সীমান্তর চোখে নিজের জন্য রাগ, জেদ, ঘৃণা ভরা দেখেছে। ওরা গিয়ে বসলো। আসুক আপা, কেন আসেন? আর ভাইজান কেমন আছেন? ভালোই আছে। প্রান্ত কোথায়? ওর অনেক মাথা ব্যথা করছিল, তাই নিজের রুমে শুয়ে আছে। বলতে গিয়েও চুপ হয়ে গেল। কিছু বলতে চেয়েছিলে? না মানে আসলে সীমান্তর মা একটু হেসে বলল, তুমি যাও ওর রুমে, দেখা করে আসো তো, ক্ষণে আমরা কথা বলে নিই। ঠিক আছে। ইতি প্রান্তর রুমে যাওয়ার সময় দেখে টুম্পা ওর জন্য কফি নিয়ে যাচ্ছে। এই টুম্পা, জি বলেন আপামনি। কফিটা আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আইসা। ইতি কফি নিয়ে প্রান্তর রুমে ঢুকলো। প্রান্ত চোখ বন্ধ করে বসে আছে। ইতি রুমে ঢুকতেই প্রান্ত চোখ বন্ধ করেই বলতে লাগলো, টুম্পা, এত সময় লাগলো কেন? কপিটা রেখে দরজাটা চাপিয়ে দিয়ে চলে যা। গিয়ে দেখ ইতি আর ইতির মা এসেছে নাকি। ইতি চুপি চুপি গিয়ে প্রান্তর মাথা টিপতে লাগলো। প্রান্ত হাত সরিয়ে পেছনে ঘুরতে ঘুরতে বলল, আরে, তোমার মাথা ঠিক আছে? বলেই পেছনে ইতিকে দেখে বলতে লাগলো, তুমি কখন আসলে? এই তো মাত্র। তো কি খবর তোমার? ভালো, কিন্তু তুমি ভালো নেই। এমন দেখাচ্ছে কেন? খুব বেশি মাথা ব্যথা? আরে না, তোমাকে দেখছি আমি এখন সুস্থ। প্রান্ত আর ইতি অনেকক্ষণ কথা বলল। প্রান্ত কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। ইতি তারপর রুম থেকে বের হয়ে আসলো। যাওয়ার সময় ওর চোখ পড়ল সীমান্তর রুমের দিকে। রুমের দরজা খোলা। ইতি সীমান্তর রুমের দরজা খোলা দেখে দরজা আটকাতে গেল। গিয়ে দেখে রুমে এখনো বেবিদের ছবি দিয়ে ভরা। দেয়ালে সিনথিয়ার হাসি মুখের ছবি এখনো আছে। সম্পূর্ণ রুম অগোছালো। রুমে অনেক ধোয়া। বিছানার পাশে
অনেকগুলো খালি ড্রিঙ্কের বোতল পড়ে রয়েছে। ইতি এইসব তাকিয়ে দেখছিল, তখনই পেছন থেকে সীমান্ত এসে রেগে বলতে লাগলো। ইতি কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আসলে আমি ওই দরজা। আমি যদি আর কখনো তোমাকে আমার রুমে দেখি ভালো হবে না। তুমি এই বাড়ির সদস্য হবে, তাই বলে এই না যে তোমার যা খুশি তুমি তা করবে। শোনো, তুমি আমার ভাইয়ের বউ হয়ে আসলেও আমার সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না, বুঝেছো? শেষ কথাটা অনেকটা ধমকে বলল। সীমান্তর ধমকে ইতি অনেকটা কেঁপে উঠল। হুম। রাতের বেলা ইতি নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে আর সীমান্তর কথা ভাবছে। তখনই ওর মা ওর পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে? তুই সীমন্তর কথা ভাবছিস? কি মানুষটা কি হয়ে গেল? আমিও আজ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কত ভালো ছেলেটা, হাসি খুশি একটা ছেলে কেমন হয়ে গিয়েছে। এসব আমার জন্য হয়েছে। এই সব ভাবিস না, কিছুদিন পর তোর বিয়ে। নিজের নতুন জীবন নিয়ে ভাব, সবকিছু ঠিক হয়ে যাবে।